শিরোনামে বলছিলাম দর্শক, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন তারেক রহমান এবং আমাদের সহকবি সবুজ মাহমুদ সেই গাড়ি বহরের সঙ্গেই আছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবুজ, অনেকটা সময় গড়িয়েছে, ঠিক কত দূরে অবস্থান করছেন কোনো ধারণা করতে পারেন কিনা তারেক রহমানের গাড়ি বহরটি, এবং সার্বিক চিত্রটি একটু জেনে নিতে চাই আপনার মাধ্যমে। সহকবি সবুজ মাহমুদের সঙ্গে নিশ্চয়ই আমরা যুক্ত হব। আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকবি সাজিদ সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাজিদ, একটু জানতে চাই, আপনি তো গাড়ি বহরের সাথে রয়েছেন, এখন আসলে ঠিক কোন জায়গায় গাড়িটি রয়েছে এবং কিভাবে আসলে এগোচ্ছে একটু জানতে চাই। নেতাকর্মীরা নিশ্চয়ই দুপাশে আছে, চিত্রটা একটু বলবেন। হ্যাঁ নাজি, এই মুহূর্তে আমিনবাজার অবস্থান করছে গাড়িটি। আমিনবাজারে এখান থেকে এখানে প্রায় দুপুর থেকে হাজার হাজার মানুষের অবস্থান ছিল। সেই মানুষগুলোর ভালোবাসায় আসলে সিক্ত হচ্ছেন। আর এর আগে যখন গাবতলী আসেন তিনি, তার গাড়ি বহরটি, সেই সময়টুকু আসতেই কিন্তু 2 ঘন্টা পেরিয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে শুধুমাত্র গাবতলী ব্রিজটুকু অতিক্রম করতে একটু সময় কম লেগেছে, অর্থাৎ ফাঁকা ছিল। এটি যখন আসলে অতিক্রম করে আবার আমিনবাজারে এসে পৌঁছেছেন, ঠিক আবারও আগের মতোই ধীর গতি। এবং আমরাও ঠিক এই লাল সবুজে মোড়ানো যে গাড়িটি, যেটিতে তারেক রহমান অবস্থান করছেন, সেই গাড়িটির ঠিক পাশেই রয়েছে এবং এটি অতিক্রম করে সামনে গিয়েছিল। ঠিক সেই গাড়িটি এখন আবার এখানে এসে আবার ওই আগের মতো ধীর গতি। কেননা এখানে যারা সকাল থেকে অবস্থান করছেন এবং একই সাথে আমরা দেখছিলাম যে তাদের মতো আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য যারা বাহিনী রয়েছেন, তারাও কিন্তু পরিশ্রম করছেন। তাদের কথাও আসলে না বললেই নয়। কেননা এই যে হাজার হাজার মানুষকে আসলে এই মোকাবেলা করা, কেননা এই মানুষগুলো যারা আসলে গতকাল যেতে পারেননি সংবর্ধনায়, সেই মানুষগুলো এই অঞ্চলের, বিশেষ করে যদি বলা হয়ে থাকে আমিনবাজার, দারুস সালাম, শাহ আলী থানা এবং গাবতলী, এই মানুষগুলো যারা আসলে যেতে পারেননি, সেই মানুষগুলো রয়েছেন। একই সাথে আমরা দেখছি যে নারীরাও এখানে রয়েছেন অসংখ্য। এবং ঠিক একেবারে তারেক রহমানের যে গাড়িটি রয়েছে, বাসটি রয়েছে, সেই বাসে কিন্তু কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং তারেক রহমানও বাস থেকে হাত নেড়ে নেড়ে কিন্তু সবাইকে তার পক্ষ থেকে সিক্ত করার চেষ্টা করছেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন। এবং এই চিত্রটুকু অনেকেই আবার সেটি মুঠোফোন বন্দি করার জন্য কিন্তু একেবারে মুখিয়ে আছেন। কেননা এত বছর পর যখন তারেক রহমান দেশে ফিরেছেন, এবং তারা বলছেন যে তিনি বীরের বেশে দেশে ফিরেছেন। এবং তার এই ফেরাটা যদি বলা হয়ে থাকে বিশ্বের যে 4 জন বড় বড় আসলে স্বদেশ প্রত্যাবর্তনের যে নেতা ছিলেন, তাদের মতোই কিন্তু তিনিও এভাবেই দেশে ফিরেছেন এবং দেশে ফিরে তাদের মাঝে আবার আসবেন এবং দেশের হাল ধরবেন। আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে হলে তিনি দলের হাল ধরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশটাকে একটি নিরাপদ দেশ হিসেবে তাদের উপহার দিবেন। এবং যেমনটি তিনি তার বক্তব্য, এবং খুবই সংক্ষিপ্ত আকারে হলেও যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন, অর্থাৎ নিরাপদ বাংলাদেশ, এবং এই যে নিরাপদ বাংলাদেশে নারী থাকবে নিরাপদ, শিশু থাকবে নিরাপদ, সব ধরনের। আমরা সাজিদের কথা শুনছিলাম, রাকিব। সাজিদ আমাদেরকে জানাচ্ছিলেন এবং সেই চিত্র দেখাচ্ছিলেন, গাড়ি বহর যাচ্ছে এবং গাড়ি বহরের দুপাশে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছে, সেই চিত্র দেখাচ্ছে। এবং হাত নেড়ে নেড়ে আসলে যেভাবে আসলে আমরা দেখেছি গতকাল থেকে তারেক রহমান স্বাগত জানাচ্ছিল, ভালোবাসায় যে সিক্ত হচ্ছেন সেটা জবাব দিচ্ছিলেন, সেভাবেই কিন্তু আসলে ধীরে ধীরে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। একদম 19 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারই জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু সেখানে নীরবে দাঁড়িয়ে থেকে অংশ নেন দোয়া মোনাজাতে। ইতিহাসের এই আবেগ ঘন অধ্যায়ে অংশ নিয়ে দলটির মহাসচিব বলেছেন, তারেক রহমানের হাত ধরেই সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। শফিকুল হকের প্রতিবেদনে জানবো বাকিটা। পিতা ও নেতার স্মৃতির কাছে ফিরে আসা। তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদনে আবেগ স্পষ্ট।
অশ্রুসিক্ত ছেলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তার পিতার সমাধির পাশে। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান, অংশ নেন দোয়া মোনাজাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলছে তার পূর্ণতা পাবে তারেক রহমানের হাত ধরেই। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। এদিকে তারেক রহমানের এই উপস্থিতি যেন আরেকবার ইতিহাস সৃষ্টি করে শেরেবাংলা নগর এলাকায়। নেতাকর্মীদের ঢলের ভেতর দিয়ে জিয়া উদ্যানে পৌঁছান তারেক রহমান। সবার মধ্যেই ছিল আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসা। শফিকুল হক, ৭১, ঢাকা। দেখছিলেন প্রতিবেদনে, দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল স্বদেশ প্রত্যাবর্তনের পর আজ তার প্রথম দলীয় কর্মসূচি, এবং এখানে নেতাকর্মীদের ঢল ছিল চোখে পড়ার মতন। নেতারা বলছেন তারেক রহমানের ফেরায় নির্বাচন নিয়ে জটিলতা কেটে গেছে। বাকিরা জানাচ্ছেন মাহিলা ইসলাম। ২৫ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম কর্মসূচি। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো। এর আগে ২০০৬ সালে সবশেষ এখানে এসেছিলেন তারেক রহমান। আজ ১৯ বছর পর আবারও এলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে। এ সময় পুরো রাস্তায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। তবুও গাড়িবহর যখনই বিজয় সরণিতে প্রবেশ করে তখনই নেতাকর্মীদের আর ধরে রাখতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। শীর্ষ পর্যায়ের নেতারা জানান, নির্বাচন কেন্দ্রিক জটিলতা এখন কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। কালকে যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা দেখেছেন, যে তিনি কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দেখতে পাবো একটি নতুন বাংলাদেশ। উচ্ছ্বসিত নেতাকর্মীরা আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনা সফল করতে সাহায্য করবেন তারা। ওনার প্রথম যে ঐতিহাসিক ভাষণ দিলেন, সেই ভাষণের মধ্যে এবং ৩১ দফা, এই কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশকে একটা মডেল দেশ হিসাবে উপনীত করবে ইনশাআল্লাহ। যে ওনার একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী উনি বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশটি পরিচালনা করবে ইনশাল্লাহ। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের পাশে থেকে কি কাজগুলো করবেন, সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমাদের সকলেরই দায়িত্ব বলে আমি মনে করছি। সবার আগে বাংলাদেশ লেখা আর লাল সবুজ মোড়ানো সেই বাসটিতে চেপে আজও তারেক রহমান হাজির হন রাজপথে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য শুভ সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তায় যে স্থবিরতা তা কেটে যাবে, উচ্ছৃঙ্খল ও উগ্র মানসিকতা গোষ্ঠীর আস্ফালনও কমে আসবে বলে মত তাদের। জানাচ্ছেন নূরনবী সরকার। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন, বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে গেল। মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলায় ২৪-এর চেতনায় ৩১ দফার নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় উষ্ণতার পরশ। বাংলাদেশের জন্য তো বটেই, বিশেষ করে বিএনপির জন্য এটা অনেক বড় একটা উদ্দীপক। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা কিন্তু কোনো পার্টিজান স্লোগান নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা বাংলাদেশকে ধারণ করার একটা স্লোগান। ফলে আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং অবশ্যই বাংলাদেশ একটা ইতিবাচকতার দিকে ধাবিত হবে। আমাদেরকে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য বা এই নির্বাচনের পরে বাংলাদেশকে রিবিল্ড করার একটা প্রসেস আছে, সেটাতে আমি মনে করি
তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। ওনার যে প্রত্যাবর্তনটা বাংলাদেশের রাজনীতিতে খুবই ইতিবাচক হবে এবং আমি মনে করি যে এটার ফলাফল আমরা পাবো। নির্বাচনের পথে যাত্রা করেছে বাংলাদেশ। দেশি বিদেশি নানা গোষ্ঠী তা বাধাগ্রস্তের চেষ্টা করছে। সেই চেষ্টা আর হালে পানি পাবে না বলে মত বিশ্লেষকের। সব দলগুলো নির্বাচনমুখী এবং যারা নির্বাচন করতে চান ক্যান্ডিডেটস যারা, তারাও খুব ফেস্টিভভাবে তাদের ইলেকট্রাল ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। আর আমি মনে করি তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা এখানে একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যারা বা যে অংশটা বারবার নির্বাচন পিছানোর নানা পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসে নাই। তারা একের পর এক ষড়যন্ত্র করবে, একের পর এক পরিকল্পনা করবে। তাদেরকে আসলে সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে এবং রুখে দিতে হবে। নৌকা প্রতীক নেই আসন্ন নির্বাচনে। তারেক রহমানের আসার পর ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হলো, তাতে কি নির্বাচন একপেশে হয়ে যাবে? বিএনপি এবং জামায়াতে ইসলাম দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে, কিন্তু বর্তমান সময়ে বিএনপি এবং জামায়াতে ইসলামের যে রাজনীতির ধারা, এবং আমরা দেখছি সম্ভবত সামনে আমরা আরও দেখব যে আপনার মেকিং অফ অ্যালায়েন্সেস, যেটা এক ধরনের একটা কম্পিটিটিভ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির আবহ আমরা দেখতে পাচ্ছি। ফলে আমি এটাকে আনুষ্ঠানিকতা মনে করি। বিষয়টা এরকম না যে আপনি ফাঁকা মাঠে গোল দিচ্ছে, এরকম না, বা আনুষ্ঠানিকতা না। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। এই জন্য অবশ্যই আপনাকে জামায়াত এবং এনসিপি কে একটা কৃতিত্ব দিতেই হবে। তারা হয়তো খুব বেশি আসন পাবে না, কিন্তু তারা রাজনীতিতে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করতে পেরেছে। এটা ভালো তো খারাপ? উগ্রবাদী গোষ্ঠীর জন্যও তারেক রহমানের এই আগমন একটি শক্তিশালী বার্তা বলেও মত দুই বিশ্লেষকের। নুরনবী সরকার, ৭১, ঢাকা। ৩ শর্তে দেশপ্রেমিক সকল দলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। শুক্রবার এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শর্তগুলো হচ্ছে দুর্নীতি করা যাবে না এবং সংস্কার ও ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তিনি আরও বলেছেন, ক্ষমতায় গেলে যুবকদের জন্য বেকার ভাতা নয়, কর্মের ব্যবস্থা করবেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঘিরে রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই জমায়েত। যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনটির প্রায় ৭,০০০ সদস্য। সদস্য সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বিভিন্ন দেশের ইসলামী দলের নেতারা। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরের অগ্রযাত্রা রুখে দেবার ষড়যন্ত্র হচ্ছে। একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। ৩ শর্তে দেশপ্রেমিক সবাইকে নিয়ে ইনসাফের রাজনীতির কথা বলেন জামায়াতের আমির। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে কালো অধ্যায়ের বিদায় হলেও কালো ছায়া রয়ে গেছে। দুঃখের বিষয় 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। তরুণ প্রজন্মের সমর্থন ছাড়া আগামী দিনে কেউ সরকার গঠন করতে পারবে না বলে মন্তব্য করেন ছাত্র শিবিরের সদ্যবিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। শাহিদুজ্জামান সাকিব, ৭১,
ঢাকা। শিরোনামে বলছিলাম দর্শক, ঢাকার গুলিস্তান 0 পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের 8তলা ভবনে আগুন লেগেছিল। সেই আগুনটা শেষ অবধি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে আসে এবং এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। বাকি আলাপটা করে নিতে চাই, সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়ার কাছে একটু জানতে চাইবো, নাদিয়া, কিভাবে আসলে এই আগুনের সূত্রপাত সেটা কি জানা গেল কিনা? ধন্যবাদ ন্যান্সি। আসলে সূত্রপাত তো এখনো পর্যন্ত জানা যায়নি। যেটি জানা গেছে যে 5:15 কিছু পরে, প্রায় 5:30 কাছাকাছি সময়ে এখানে এই আগুনের খবরটি পাওয়া যায়, মূলত 8তলায়, যেখানে গোডাউন ছিল আমার পেছনের এই অংশটিতে। এবং এই গোডাউনের অংশটি থেকে আগুনের ছড়িয়ে পড়তে থাকে আস্তে আস্তে। তখন নিচে যারা লোকজন এখানে চলে আসে খুব দ্রুত এবং এই অগ্নি নির্বাপনে কাজ করে। এখন মূলত ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রণের। বাকি কথা আমরা ফায়ার সার্ভিসের এখন ব্রিফিং হবে, একটু জেনে আসার চেষ্টা করব যে আসলে ফায়ার সার্ভিস কি বলছে এবং এই ফায়ার সার্ভিসের জায়গা থেকে আসলে এই ভবন সম্পর্কে, ভবনের এই আগুন সম্পর্কে তাদের যে তথ্যগুলো রয়েছে, কি তথ্য তাদের কাছে রয়েছে, সেই বিষয়গুলো আমরা জেনে আসার চেষ্টা করবো। এর আগে বলে রাখি যে মার্কেট কমিটির যারা আছে তারা জানিয়েছেন যে কোনো মানুষ ওখানে আটকা পড়েনি, কাজে মানুষের ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে নেই। আর যেই আগুনের ক্ষয়ক্ষতির খবর, বাকি বিস্তারিত তথ্য, সেগুলো হয়তো এখান থেকে জানাতে পারবে। আমরা সরাসরি ফায়ার সার্ভিসের এই ব্রিফিংটিতে চলে যাওয়ার চেষ্টা করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে বিকাল 5:28 দিকে, সন্ধ্যার দিকে 0 পয়েন্ট খদ্দর সুপার মার্কেটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এটি একটি নর্মালি 7তলা ভবন, 7তলার আংশিক এখানে 10তলা পর্যন্ত ছাদ বর্ধিত করা হয়েছে। এই ছাদের কোনো আউট পার্টিশন ছিল না, যে আংশিক অংশটি ছিল আউটের কোনো পার্টিশন ছিল না। এখানে টিনের বেড়া দিয়ে সেখানে ছোট ছোট কক্ষ করে গুদাম এখানে তৈরি করা হয়েছে। এখানে যে জায়নামাজ, টুপি, তাসবি, মানে ধর্মীয় যে সকল আমাদের উপকরণ দরকার সেগুলো এখানে মজুত করা ছিল, বিভিন্ন স্টোরে মজুত করা ছিল। সেগুলো এখানে আগুন লেগেছিল 8তলায়, যে বর্ধিত অংশটি, সেই বর্ধিত অংশের 8তলায় এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে 5:28 দিকে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন সংবাদ পেয়ে এখানে দ্রুত রেসপন্স করে এবং পরবর্তীতে সদরঘাটের 2টি ইউনিট এবং সিদ্দিক বাজারের 8টি ইউনিট সহ 10টি ইউনিট এখানে কাজ করে এখানে টিটিএল এসছে, এখানে এডি ঢাকা এখানে ফায়ার রেসপন্স করেছে, জোন প্রধান রেসপন্স করেছে। তো এখানে তাৎক্ষণিকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আগুনে আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের দ্রুত দক্ষতার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অলরেডি 6:58 আগুনটা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা 25 মিনিট আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে। আপনারা দেখেছেন যে মার্কেটের ভিতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, যেহেতু ছাদের টপে আগুন ছিল। আগুন নিয়ন্ত্রণে একটু সময় লেগেছে। তো আল্লাহর অশেষ রহমত যে আগুনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং এটা ড্যাম্পিং করতে, যেহেতু এটা গুদাম, এখানে কিছু মালামাল রয়েছে, ধর্মীয় যে মালামালগুলো রয়েছে, জায়নামাজ, টুপি, তসবি সহ অন্যান্য মালামাল, এগুলো ড্যাম্পিং করতে কিছুটা সময় লাগবে। অগ্নি নিরাপত্তা নির্বাপনের জন্য এবং অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো যথেষ্ট ছিল কিনা, এবং এখানে উপরে আমরা যতটুকু দেখেছি যে জায়নামাজ, টুপি, তসবি এই সকল মালামাল সেখানে মজুদ রয়েছে। তো এখানে কম্বল আমরা সেভাবে এখনো পাই নাই। তবে এখানে ভিতরে কোনো হাইড্রেন ব্যবস্থা, এই প্রতিষ্ঠানে কোনো হাইড্রেন ব্যবস্থা ছিল না। আমরা এক্সটিংগুইশার হয়তো কিছু কিছু জায়গায় ছিল, তো কোনো এখানে ফায়ার হাইড্রেন ছিল না। যদি প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরও দ্রুত নির্বাপন করা যেত। তো ইনশাল্লাহ আগুন যেহেতু নিয়ন্ত্রণ রয়েছে, সময় লাগবে, কিছু সময় লাগবে। আমরা ইনশাল্লাহ এই আগুন আমরা নির্বাপন করতে সক্ষম হব, কিছুটা সময় লাগবে। অনেক ধন্যবাদ নাদিয়া শারমিন, এবং আপনার মাধ্যমে পুরো আগুনের যে সূত্রপাত থেকে শুরু করে এখনকার পর্যন্ত নিভে যাওয়ার একদম শেষ মুহূর্ত পর্যন্ত পুরো আপডেটটা ব্রিফিং আকারে আমরা পেলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়ি বহন নিয়ে তিনি লাল সবুজ যে বাসটিতে চড়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার আগে উনি জিয়া উদ্যানে গিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। আমরা সেই গাড়ি বহরের সাথে আমাদের সহকর্মী রয়েছেন সবুজ।
সবুজ মাহমুদ, এর আগে আসলে সাজিদ সরকারের সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা জানতে পারছিলাম আসলে গাড়ি আমিন বাজার পার হচ্ছিল। আপনি আছেন গাড়ি বহরের সঙ্গে, সবুজ একটু জানাবেন কতদূর এগোতে পারলো গাড়িটি? রাকিব, আমি কিন্তু একেবারে বহরের শুরুতে আছি। এই মুহূর্তে বহরটি প্রায় হেমাদপুরের কাছাকাছি চলে এসেছে এবং আপনি যদি আমার দৃশ্যটা দেখেন যে এখানে বাম পাশ ধরে যে লেন ধরে গাড়িটি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছে, তারেক রহমানকে বহনকারী সেই লাল সবুজ গাড়িটি, সেই গাড়িটিকে আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু স্থানীয় লোকজন যারা আছে পুরো রাস্তা জুড়ে কোথাও ইঞ্চিখানিক জায়গা ফাঁকা ছিল না যেখানে মানুষ দাঁড়িয়ে ছিল না। এই পুরো জায়গা জুড়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা বাড়িতে আছে বিভিন্ন লোকজন এসে এখানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে দোয়া করছেন, বলছেন যে তারেক রহমান এসেছে, বাংলাদেশ হাসছে এবং তাদের স্লোগানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সাথে তারেক রহমান তাদের সেই বাসে থেকে সেই যে অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ, আপনার মাধ্যমে আসলে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দুই পাশে আসলে সারিবদ্ধভাবে সাধারণ মানুষের উপস্থিতি এবং এর মধ্য দিয়ে আসলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন তারেক রহমান এবং তার গাড়ি বহর। সেই আপডেট জানছিলাম আমরা। একটু রাকিব যেতে চাই শাহবাগে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানী শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি। সে বিষয়ে আমরা জানবো, আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ রয়েছেন। ইমতিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইমতিয়াজ, একটু জানতে চাই শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়ে আসলে ইনকিলাব মঞ্চের কি দাবি নিয়ে আসলে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে? ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের সংগঠনের যারা নেতারা আছে তারা দুপুরের পর থেকেই কিন্তু শাহবাগে অবস্থান করছেন এবং তাদের যে মূল যে দাবি, তারা বলছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু সেই হত্যাকাণ্ডের তারা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছে না এবং সংগঠনটির পক্ষ থেকে দুপুরের পর থেকে কিন্তু বলা হয়েছে যে যদি তারা দ্রুত সময়ের মাঝে যদি এই হত্যাকাণ্ডের বিচার দেখতে না পায় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য এই শাহবাগে এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং গতকাল একটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়েছিল যে সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি করবে এবং একই সাথে তারা বাদ জুমার পরে তারা দোয়া এবং বিক্ষোভ কর্মসূচি তারা করবে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এবং আপনারা জানেন যে গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয় এবং এরপর তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়, বিদেশে নিয়ে যাওয়া হয় এবং এরপর যখন হত্যাকাণ্ডের পরে যখন আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে যখন নিয়ে আসা হলো তখন থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতারা কিন্তু তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আসছিল এবং সেই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এবং একটু জানিয়ে রাখি, তাদের এই কর্মসূচির ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আছে তিনি কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে তারা যদি দ্রুত সময়ের মাঝে তারা যদি এই হত্যাকাণ্ডের বিচার দেখতে না পায় তারা কিন্তু এরপরে আরও কঠোর কর্মসূচি যেমন যমুনা ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে নানা ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবে। এবং এই কর্মসূচি দুপুরের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি তারা যেটা বলছে যে আজকে রাত পেরোলেও যে পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো বিচার না হবে সে পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া তাদের পক্ষ থেকে আরেকটা দাবি ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা তাদের কাছে আসবে এবং এই হত্যাকাণ্ডের এখন কি অবস্থা রয়েছে সে ব্যাপারে তাদের কাছে জবাবদিহি করতে হবে। এরপরেও যদি তারা বলছে যে আর কিছুদিন পরে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উপদেষ্টাকে সময়টাও পর্যন্ত দেওয়া হবে না। তো এই ছিল আমার রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহরিয়ার ইমতিয়াজ শাহবাগে যে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি সেই কর্মসূচির আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। জোট ভিত্তিক রাজনীতিতে নতুন মোড়, গুঞ্জন ওঠা এনসিপি ও জামাতে ইসলামের নতুন জোটের ঘোষণা আসতে পারে 28 থেকে 29 ডিসেম্বরের মধ্যেই। এনসিপি নেতারা বলছেন সংস্কার এবং জুলাই সনদের মতাদর্শের কারণেই এরকম সিদ্ধান্ত তাদের। অন্যদিকে জামাতের এক নেতা জানান বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে।
রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। 3 দল মিলে গণতান্ত্রিক সংস্কার জোট করে তরুণদের দল এনসিপি। বিএনপি এবং জামাতের জোটের বাইরে নতুন রাজনীতির কথা বলেন নেতারা। আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। সেই রাস্তা থেকে এবার ইউটার্ন নিচ্ছে এনসিপি। জামাতে ইসলামীর সাথে আসন সমঝোতা বা জোট করতে অনেক দূর এগিয়েছে দলটি, এখন শুধু ঘোষণার অপেক্ষা। আশা করতেছি রবি এবং সোমবারের মাধ্যমে এটি ঘোষণা হয়ে যাবে। আশা কোন কোন আসন ইলেকশন করবো সেটি স্পষ্ট হয়ে যাবে এবং এটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর বিএনপি বাদে যদি আমরা সকল দলের শক্তি এক হই, বিশেষ করে এনসিপি জামাত সহ 8 দলীয় জোট, ইনশাল্লাহ আমরা খুব ভালো করবো এবং আমরা মনে করি আমরা গভর্নমেন্ট ফর্ম করবো। বিষয়টি শুধু রাজনীতিতেই নয়, এনসিপির অভ্যন্তরেও চলছে জোর আলোচনা। ঠিক কি কারণে জামাতের সাথে জোটে যাচ্ছে দলটি তা নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন এই নেতারা। জুলাইয়ের বিপক্ষে যার শক্তি সব এক হয়েছে, বিশেষ করে এখানে বিএনপি, আওয়ামী লীগ, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, তারা সবাই এখন জুলাইয়ের বিরুদ্ধে। এতগুলো জুলাই বিরোধী শক্তিকে আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকেও আরও অনেক মিত্রর প্রয়োজন। 23 তারিখে দলীয়ভাবে একটা আলাপ আলোচনা হয়েছে জামাত ইসলাম বাংলাদেশের সাথে। এর পরবর্তীতে আমাদের ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং হয়েছে এবং এখনও এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তর প্রক্রিয়া চলমান। যখন জামাতের সাথে ইসলামী ঘরানার দলগুলো মিলে যুগপৎ আন্দোলন শুরু হয়, তখন সেখানে থাকার কথা ছিল এনসিপিরও। একটু দূরত্ব রাখলেও ওই কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এনসিপি। এখানে নতুন নতুন আরো শক্তির সংযোজন হচ্ছে। জামাতের এক নেতা স্বীকার করলেন জোটবদ্ধ হওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে। বৈঠক তো সবার সাথে হয়েছে, আরো অনেক এনসিপি আছে, আরো দল আছে, সবার সাথে বৈঠক হয়েছে, আলোচনা হচ্ছে। সব আসনেই মীমাংসা করেই আমরা 29 তারিখের মধ্যে সেভাবে দাখিল করতে পারবো। সারা দেশে নির্বাচন করার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে আলোচনা আছে এনসিপির অন্দরে। এজন্য ভোট কেন্দ্রিক ওয়েবসাইট খুলে ক্রাউড ফান্ডিং এর উদ্যোগ নেবে দলটি। একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমাদের যারা। রাশেদ আনিস, 71, ঢাকা। শিরোনামে বলছিলাম, রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, সাথে কুয়াশা আর সূর্যের দেখা নেই বলে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। ওদিকে আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশায় নদী এবং আকাশপথে চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। শুক্রবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে এবং সেটা 9 ডিগ্রি সেলসিয়াস। শারমিনের রিপোর্ট। গত 3 দিন ধরে মহানগরে শীত নামছে। শুক্রবার রাজধানীতে নেমেছে 13.5 ডিগ্রি। যারা খুব একটা প্রস্তুতি ছাড়া ঘরের বাইরে বেরিয়ে এসেছেন তারাই বিপাকে পড়েছেন। কেউ কেউ বলছেন উত্তর জনপদের শীত পৌঁছেই চলে এসেছে ঢাকায়। আমার দেশের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, রংপুরে। আমি রংপুরের ফিল পাচ্ছি। আজকে তো তুষারপাত, কুয়াশা তো আছে, বৃষ্টির মতো গুড়ি গুড়ি পড়তেছে। 2 বছরও দেখা যায়নি এরকম ঠান্ডা। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে সারা দেশে সবচেয়ে কম তাপমাত্রা যশোরে 9 ডিগ্রি। তবুও মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না, কারণ কুয়াশায় শীতের অনুভূতি অনেকটাই বেশি। এদিকে ঘন কুয়াশায় নৌ আর আকাশপথের যাত্রায় ভোগান্তি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। 10-এর নিচে নেমেছে, কিন্তু আমরা মৃদু শৈত্যপ্রবাহ এখনও ডিক্লেয়ার করিনি। এই জন্য যে আমাদের এই টেন্ডেন্সি 3 দিন বা যে আমাদের মৃদু শৈত্যপ্রবাহের যে ক্রাইটেরিয়া এখনও ফিল আপ করেনি। কুয়াশার কারণে আমরা বলা হয়েছে যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তো তাপমাত্রার কথা বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে পারে। কুয়াশা থাকলেও শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, পূর্বাভাস আবহাওয়া অফিসের। শারমিন নীরা, 71, ঢাকা। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2টি লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নৌ উপদেষ্টা এম সাকত হোসেন জানান, লঞ্চ দুর্ঘটনায় 8 জনের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দাফনের জন্য নিহতদের প্রত্যেককে 1.5 লাখ টাকা করে দেবে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। রাত তখন 1টা পেরিয়ে গেছে। সে সময় লঞ্চের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নৌযানটি। এমনটাই বলছিলেন জাকির সম্রাট 3 নামের লঞ্চের একজন কর্মচারী। ম্যাক্সিমাম যাত্রী ঘুমেছিল, আমরা তো স্টাফরা অনেকে সবাই ঘুমাইছিলাম মোটামুটি, ওই যে মাস্টার ড্রাইভার ছাড়া।
তো যখন বিকট শব্দ হয়েছে আর ধাক্কা খাইছে তখন আমরা সবাই উঠে ওই জায়গায় গেছি, ঘটনাস্থলে যাই দেখি যে ভয়াবহ অবস্থা। গতকাল রাতে চাঁদপুরের হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। দুটি লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত ও বেশ কয়েকজন হতাহত হয়েছে। আমার খালাতো ভাই দেশের তো ঢাকা আইতে আছে মতো কইছে যে লঞ্চের ভিতরে এরা মারা গেছে এই খুনে আমরা আনা আসছি। আমার ভাই ছিল, আরো আমার চাচাতো ভাই ছিল, আরো আমার প্রতিবেশী ছিল। এখানে আমরা 2টা লাশ পাইছি, একজন গুরুতরভাবে আহত আর একজন সীমিত আহত। এই টোটালে আমাকে 4 জন লোক। হুড়াহুড়ি করে যারা চালায় যে কে আগে কে যাবে, এই বিষয়টা আমাদের পরিত্যাগ করতে হবে। নৌ পুলিশ জানায় নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত 5 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, বাকিদেরও ধরার চেষ্টা চলছে। জালগাড়ি প্রশাসনের সহযোগিতা নিয়ে 5 জনকে স্টাফ আমাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, পর্যাপ্ত লাইট সহ প্রয়োজনীয় জিনিসপত্র না থাকলে রুট পারমিট বাতিল করা হবে। যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না, এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে। বাল্কহেড এই মৌসুমে সকাল 8টার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। এদিকে ঢাকায় বিএনপির সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী একটি লঞ্চ মেঘনা নদীতে দুর্ঘটনার মুখে পড়ে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মামুন হুসাইন, 71, ঢাকা। আসন্ন নির্বাচনে উত্তাপ ছড়িয়েছে শরীয়তপুর জেলায়। আর পুরুষের পাশাপাশি নির্বাচনে আমেজে আছেন নারীরাও। তারা চান সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। আর যারা হবে নারী বান্ধব, তাদের প্রত্যাশা নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি এবং আর্থসামাজিক উন্নয়ন করে দেশে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ জোর দেবেন সরকার। শহীদুল ইসলাম পাইলটের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দেশ জুড়ে বইছে নির্বাচনী আমেজ, বাদ পড়েনি শরীয়তপুর জেলা। সবখানেই চলছে নির্বাচনী আলাপ আলোচনা। পুরুষের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে ভাবছেন জেলার নারী ভোটাররা। তারা এবার কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে চান, তাই তারা চাইছেন ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ। পাশাপাশি কারো চাপে নয়, নিজেরাই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান। আমাদের শরীয়তপুর শহরে কোনো উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নাই। আমরা সংসদ সদস্য প্রার্থী যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে শরীয়তপুরে যেন একটা উচ্চশিক্ষা ব্যবস্থা করতে পারে, যে নারীদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিবে, নারীদের সকলে যে ইফটিজিং, তারপরে নির্যাতন, এগুলো যেন প্রতিরোধ করা হয়, এরকম একজনকে আমরা চাই। ভোট কেন্দ্রে যে নারীদের নিরাপত্তার ব্যাপারে এটা জোরদার করা, এবং নতুন যে ভোটার আছে তাদের জন্য উৎসাহ আর নিরাপত্তা দুটোটাই আরেকটু বাড়ানোর জন্য এক বিশেষ অনুরোধ থাকবে। ঢাকার সাথে যোগাযোগটা আসলে পদ্মা সেতুর মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেটা হয়নি। আরেকটা বিষয় সমস্যা হচ্ছে, সেটা হলো নদী ভাঙন রোধে আসলে কোনো ধরনের ব্যবস্থা আমরা দেখি না যে নিচ্ছে। বেশিরভাগ নারী ভোটারদের প্রত্যাশা যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন নারীদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেন। মেয়েদের কষ্ট অনেকেই চোখে পড়ে না, যেখানে দৌড়াই তারা আজকাল ঘুরায়, কিন্তু এইভাবে জন্য না ঘুরায়, সামনের জন্য এমন প্রার্থী আসে যেন আমাদের নিয়ে কথা বলে কাজ করে। যারাই প্রার্থী তারা ভবিষ্যতে যদি নির্বাচিত হয়ে থাকেন তবে নারীদেরকে নিয়ে কাজ করবেন, এবং নারীদেরকে কর্মক্ষেত্রে যে স্বাধীনতা বা তাদেরকে যে অগ্রাধিকার দেওয়ার কথা তারা সেটা নিশ্চিত করবেন। নির্বাচনে নারী নেতৃত্ব দেখতে চান অনেকেই। যোগ্যতার ভিত্তিতে সব ক্ষেত্রে নারীরা যেন অংশগ্রহণ করতে পারেন, সেই নিশ্চয়তাও চান নারীরা। সব মিলিয়ে দুর্নীতিমুক্ত একটি আলোকিত শরীয়তপুর চান এখানকার নারী ভোটাররা। আমরাও যে মানুষ, আমাদেরও যে একটা গুরুত্ব আছে, আমরাও যে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, আমাদেরও যে স্বাধীনতা আছে, আমরা এই স্বাধীনতাটা চাই। শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসনে এবার নারী ভোটারের সংখ্যা 5,49,843 জন। মনিরা কাজরি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।